সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ সমন্বয় দাখিলা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার সময় সমন্বয় দাখিলার প্রয়োজন হয় এবং অনেক সময় আমরা সমন্বয় দাখিলাগুলো ভালোভাবে না বোঝার কারণে আর্থিক বিবরণী তৈরি করতে আমাদের সমস্যা হয়। এছাড়াও হিসাব বিজ্ঞানের বিভিন্ন স্তরে এইচএসসি থেকে শুরু করে বিবিএ, এমবিএ বিভিন্ন সময়ে সমন্বয় দাখিলার প্রয়োজন হয়। সমন্বয় দাখিলা যে শুধু ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজন হয় তা না, সমন্বয় দাখিলা ব্যক্তিগত লাইফেও সমন্বয় দাখিলা প্রয়োজন হয়। হয়তো সমন্বয় দাখিলা দেওয়া হয় না, কিন্তু সমন্বয় করা হয়। তো আমরা চেষ্টা করব যে আজকে সমন্বয় দাখিলাগুলো কি এটা আলোচনা করতে। আমরা প্রথমে সমন্বয় নিয়ে একটু আলোচনা করব, সমন্বয় কি এবং সমন্বয় দাখিলা কি। আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ের মধ্যে যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য হিসেব করা হয়, যেমন অ্যাকাউন্টিং পিরিয়ড যেটাকে বলা হয়, অ্যাকাউন্টিং পিরিয়ড হলো যে একটা নির্দিষ্ট সময়, হতে পারে সেটা 3 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 1 মাস, অথবা সেটা হতে পারে যে 1 বছর। যাই হোক, ওইটাকে পিরিয়ড বলা হয়। আমরা যদি মনে করি যে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হবে, তাহলে আমরা কিভাবে অ্যাডজাস্টিং করব? অ্যাকাউন্টিং যেটা বলা আছে সেটা হলো, আমি যদি 2019 সালের হিসাব করি, আর্থিক বিবরণী করি বা অ্যাকাউন্টিংয়ের ফলাফল নির্ণয়ের জন্য করি, তাহলে যেটা বলা আছে যে 2019 সালের পূর্ববর্তী বছর, 2019 সালের পরবর্তী বছরের কোনো হিসাব এখানে আসবে না। তাহলে কোথায় যাবে? অর্থাৎ কোন হিসাবগুলো আসবে না? শুধুমাত্র যেগুলো খরচ এবং আয় ব্যয় সংক্রান্ত ওই হিসাবগুলো। তো আমরা যখন অঙ্ক করব তখন আমরা চেষ্টা করব এটা ক্লিয়ারলি বোঝার জন্য। এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি বলতে যেটা বলা হয়েছে, কোনো নির্দিষ্ট হিসাবকালের প্রতিষ্ঠানের প্রকৃত ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য যে সকল হিসাবের সমন্বয় যোগ বিয়োগ করার প্রয়োজন, ওই সকল বিষয়ের জন্য প্রয়োজনীয় দাখিলাকে সমন্বয় দাখিলা বলে। এখানে সমন্বয় বলতে কি বলা হয়েছে? সমন্বয় বলতে বলা হয়েছে যে কোনো বিষয়ের প্রকৃত ফলাফল নির্ণয়। তো এখন ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত ফলাফল নির্ণয়ের জন্য সমন্বয় প্রয়োজন এবং ওই ফলাফলটাকে হিসাবভুক্ত করাটাকেই দাখিলা বলা হয়, যেটাকে অ্যাকাউন্টিং এন্ট্রি বলা হয়। তো সমন্বয় দাখিলা বলতে হিসাবের যে একটা নির্দিষ্ট সময়ে যে আর্থিক বিবরণী বা হিসাবের যে কোনো আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য যে ধরনের হিসাবগুলোকে সমন্বয় করা হয় ওইটাই। আমরা এখন দেখব যে কোন হিসাবগুলোকে আমরা সমন্বয় করব। আমরা জানি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে 2 ধরনের প্রতিষ্ঠান আমাদের হিসাব করে থাকি। একটা হলো যে সেবামূলক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান একটা, সেবামূলক প্রতিষ্ঠানের হিসাব। আরেকটা হলো ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব করে থাকি। স্বাভাবিকভাবে ট্রেডিং প্রতিষ্ঠান বলা হয় এবং যেটাকে বলা হয় সার্ভিস প্রতিষ্ঠান। তো সার্ভিস প্রতিষ্ঠান হলো যেখানে পণ্য ক্রয় বিক্রয় করা হয় না, তো সেখানেও সমন্বয়ের প্রয়োজন আছে। যেমন আমরা বিভিন্ন হাসপাতাল, তারপরে রেলওয়ে, তারপরে আমরা আরও অন্যান্য দিতে পারি, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান। তো যেখানে পণ্য ক্রয় বিক্রয় করা, যেগুলো সেবা দেওয়া হয়, ওগুলো হলো সেবামূলক প্রতিষ্ঠান। আরেকটা হলো ক্রয় বিক্রয়ের মূলক প্রতিষ্ঠান। তো আমরা চেষ্টা করব যে সেবামূলক প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান কীভাবে করা হয় সমন্বয়গুলো। বিশেষ করে একই সমন্বয় শুধুমাত্র ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে আলাদা কিছু সমন্বয় করা হয়, সেটা আমরা করব। তো আমরা
কয় ধরনের সমন্বয় অ্যাকাউন্টিংয়ে নর্মালি করা হয়, মানে কোন ধরনের হিসাবগুলোকেই সমন্বয় করা হয়? একটা হলো সকল বকেয়া খরচ সংক্রান্ত বকেয়া আয় সংক্রান্ত অগ্রিম খরচ সংক্রান্ত অগ্রিম আয় সংক্রান্ত সাপ্লাই সংক্রান্ত অবচয় সংক্রান্ত। বিশেষ করে সেবামূলক প্রতিষ্ঠানে এই সমন্বয়গুলোই বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি করা হয়, এবং এগুলো কিভাবে করা হয় সেটা আমরা দেখব। তো আমি প্রথমে একটু আলোচনা করে নেই বকেয়া খরচ সংক্রান্ত। অর্থাৎ আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ে যে পিরিয়ডটা দেওয়া থাকে সেই পিরিয়ডের মধ্যে যদি আমি জানুয়ারি থেকে ডিসেম্বর হিসাব করি, তাহলে সেখানে আমরা জানি যে যদি কোনো বকেয়া খরচ থাকে, অর্থাৎ যেই খরচটা আমি পরিশোধ করতে এখনও পারিনি আমার পাওনাদারকে, তাহলে নির্দিষ্ট সময় পরে সেটা কোথায় যাবে? তো নির্দিষ্ট সময় পরেই সেটা হয়ে যাবে বকেয়া খরচ, যেটাকে আমরা দায় বলে থাকি সেটা। তো এটা হলো বকেয়া খরচ। অর্থাৎ আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে যদি, যেমন আমরা ব্যক্তিগত লাইফেও যদি আমরা কোনো খরচ আমার নির্দিষ্ট সময়ের মধ্যে যেই সময়ের হিসাব আমরা করি ওই সময়ের মধ্যে পরিশোধ করতে না পারলে আমরা সেটাকে বকেয়া খরচ বলি। যেমন আমরা বলতে পারি যে আমাদের বাসার বিদ্যুৎ বিল, গ্যাস বিল আমরা যদি 1 তারিখের মধ্যে পরিশোধ 30 তারিখের মধ্যে পরিশোধ করতে না পারি, তাহলে সেটা আমাদের দায় হয়ে যায় এবং আমাদের প্রতিষ্ঠানের নিকট আমরা দায়বদ্ধ। কারণ আমি আমার খরচটা যদি সঠিক সময়ে পরিশোধ করতে না পারি, সেটা বকেয়া খরচ। এরপরে সকল বকেয়া আয় সংক্রান্ত। তো বকেয়া আয় সংক্রান্ত বলতে আমি আমার এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমার কোনো আয় সেটা আমি এখনও পর্যন্ত আমার কাছে আমি পাইনি, অর্থাৎ আমার আয় হয়ে গেছে কিন্তু আমার কাছে নগদ টাকা আসেনি, ওইটাকেই বলা হয় বকেয়া আয়। অগ্রিম খরচ হলো যে খরচগুলো আমি অগ্রিম করে ফেলছি, তাহলে এগুলো কেন সমন্বয় করার প্রয়োজন হবে? যেমন আমি যদি 2019 সালের জন্য অগ্রিম যদি আমি আমার বাসা ভাড়া যদি আমি 1,20,000 টাকা যদি আমি অগ্রিম প্রদান করে ফেলি, তাহলে 1,20,000, কিন্তু আমার যদি বাসা ভাড়া জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 লক্ষ হয়, তাহলে আমার এই যে 20,000 টাকা, সেই 20,000 টাকা আমার এখনও রয়ে গেছে। সো আমাকে অ্যাকাউন্টিংয়ের নিয়ম হলো যে আমাকে আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে সকল খরচ এবং সকল আয় আমাকে দেখাতে হবে। তো আমার এই বাসা ভাড়ার মধ্যে 1 লক্ষ জেনুইনই খরচ হলো, কিন্তু 20,000 যে আমি অগ্রিম প্রদান করলাম সেটা রয়ে গেছে, ওটাকে বলা হয় অগ্রিম খরচ। এগুলো অ্যাকাউন্টিং সমন্বয় করতে হবে। এরপরে আসবো অগ্রিম আয়। অগ্রিম আয় বলতে যে আয়টা আমি সেবা দেওয়ার পূর্বে গ্রহণ করে ফেলছি, অর্থাৎ আমি কোনো একটা কাজ করার পূর্বে আমার সেবা গ্রহীতার কাছ থেকে আমি নগদ টাকা গ্রহণ করে ফেলছি তাকে সেবা দিব বলে। তো যদি আমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেবাটা পরিশোধ করতে না পারি, সেবাটা দিতে না পারি, তাহলে সেটা আমার কাছে দায়বদ্ধ হয়ে যাবে। সাপোজ আমি যদি অগ্রিম 12,000 টাকা গ্রহণ করি 1 বছরের সেবা দিব বিনিময়ে, যদি আমি মাত্র 6,000 টাকার সেবা দিয়ে থাকি, তাহলে আরও 6,000 টাকা অগ্রিম রয়ে গেছে। সেটা আমি কি করব? অ্যাকাউন্টিংয়ে অগ্রিম আয়টাকে দায় হিসাবে হিসাবভুক্ত করে। এরপর আমরা সাপ্লাইজের হিসাবটা করব। সাপ্লাইজটা হলো যে এটাকে বলা হয় সম্ভার। এটা একটা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, প্রতিষ্ঠান নিজস্ব ব্যবহারের জন্য যে সম্পদটা ক্রয় করে ব্যবহারের জন্য বা বুক করার জন্য, ওইটাই হলো সাপ্লাইজ। এরপরে অবচয়। আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ে দীর্ঘমেয়াদী যে সম্পদ আছে ওই সম্পদটার দীর্ঘ সময়ের জন্য ব্যবসায় ব্যবহার হয়।
তো একটা নির্দিষ্ট সময় পর পর ওই সম্পত্তির ব্যবহারজনিত ব্যয় হয় বা সম্পত্তির মূল্য হ্রাস পায়, ওইটাই আমরা অবচয় হিসাবের মাধ্যমে আমরা দেখাবো। কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকাউন্টিংয়ে ওই সম্পদের অবচয় দিয়ে পরবর্তী সম্পদটাকে হ্রাস করে দেখানো হয়। আমরা এরপরে আমরা এই 6 ধরনের অ্যাডজাস্টিং কিভাবে অ্যাকাউন্টিংয়ে আসে, কিভাবে এটা সমন্বয় করা হয়, কয় রকম থাকে, ওইটা আমরা এখন আলোচনা করব। আমরা প্রথমে যেটা করব, স্বাভাবিকভাবে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলা কেন করা, কীভাবে আসে, কোথা থেকে এটা আসে সেটা আমরা একটু দেখব। আমরা যদি সাধারণ একটা জাবেদা হিসাব করি যে কিভাবে অ্যাডজাস্টিং হয়, যদি আমরা যদি হিসাব করি, যেমন মিস্টার এক্স 10,000 টাকার সাপ্লাইস ক্রয় করলেন, ধরে নিলাম সাপ্লাইস হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ আমার এই সাধারণ যে জাবেদা, আমি সম্পত্তি যদি ক্রয় করি, সেটা আমি ক্রয় করলাম জানুয়ারির 5 তারিখ। এই জাবেদাটার পরে এটাকে আমি করব খতিয়ান। খতিয়ান করার পরে খতিয়ানের যে ব্যালেন্সটা আছে, যেমন ডেবিট ক্রেডিট ব্যালেন্স। তো খতিয়ান যদি আমি করি, আমি যদি শুধু সাপ্লাইজের খতিয়ানটা করি, তাহলে আমি এখানে লিখব যে নগদান হিসাব যদি ঠিক আছে, আমার এখানে আসলো সাপ্লাই 10,000 টাকা। তাহলে সাধারণত আমি সাধারণ জাবেদা আমি যখন বছরের শুরুতে জাবেদা দিলাম, তো এরপরে খতিয়ানে আসলো। এবার আমাকে নির্দিষ্ট সময়ের শেষে ডিসেম্বরের এরপর আমরা করব রেওয়ামিল। সমাপ্ত বছরের জন্য পার্টিকুলার্স, তাহলে আমরা এখানে দিতে পারি সাপ্লাইজ 10,000। ওকে, এই যে আমরা যখন ডিসেম্বর 31 আমরা বছর শেষে যখন আমরা যে রেওয়া মিলটা দেখি, ওই রেওয়া মিলে আমাদের এই সাপ্লাইজ যখন দেখি, আমরা রেওয়া মিলে যত খরচ সম্পদ যা কিছুই দেখব, সবই হলো সারা বছর ব্যাপী বিভিন্ন সময় এটা জাবেদাভুক্ত হয়, এবং জাবেদাভুক্ত হওয়ার পরে সেটা খতিয়ানভুক্ত হয়। খতিয়ানের যে ব্যালেন্সটা সেটা গিয়ে রেওয়া মিলে হয়। এখন আমার প্রশ্ন সেটা হলো যে তাহলে কেন আমরা সমন্বয় করি, কি প্রয়োজন? আমরা সমন্বয় করব যে এখানে যে সাপ্লাইসটা দেওয়া আছে, এই যে সাপ্লাইসটা 10,000, আদৌ আমার ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই সাপ্লাইস কি 10,000-এ খরচ হয়ে গেছে? যদি 10,000 খরচ হয়, তাহলে সেটা আমাকে পুরো খরচটা আমাকে দেখাতে হবে। আর যদি সাপ্লাইসটা খরচ না হয়, কিছু অংশ যদি সম্পদ থেকে যায়, তাহলে শুধু খরচের অংশটুকুই দেখাতে হবে। আমরা জানি যে আমাদের অ্যাকাউন্টিংয়ে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো চলতি সম্পদ থাকে,
তাহলে ওই চলতি সম্পদটা দুভাগ হয়। একটা ভাগে যাবে যে একটা ভাগ হবে খরচ, আরেকটা ভাগ উদ্বৃত্তপত্রে যাবে। কেন? কারণ চলতি সম্পদ মেয়াদ 1 বছর, যেহেতু 1 বছর মেয়াদ, তাহলে সম্পদ যতটুকু খরচ হয়ে যাবে ততটুকু আমি আয় বিবরণীতে দেখাবো। যে অংশটুকু থেকে যাবে ওই অংশটুকুকে আমি উদ্বৃত্তপত্র হিসাবে দেখাবো। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। যেমন আমার এখানে সাপ্লাইস ছিল 10,000, যদি সাপ্লাইস 8,000 টাকা খরচ হয়ে যায় তাহলে আমি এটাকে আয় বিবরণীতে আমি দিব আয় বিবরণীতে দিব। আর যদি 2,000 টাকা থেকে যায় তাহলে এটাকে আমি উদ্বৃত্তপত্রে দেখাবো। তো আমরা কিভাবে সমন্বয়গুলো আমরা অ্যাডজাস্ট করব, আমরা সেটা আলোচনা করব এখন। আমরা এই সমন্বয়গুলা, যেহেতু আমরা বলছি যে এটা আমাদের রেওয়া মিলের মধ্যে থাকবে, এবং রেওয়া মিলে যেই 6 ধরনের সমন্বয়গুলো থাকবে সেবামূলক প্রতিষ্ঠানের, তো আমি এখানে লিখলাম সেবামূলক প্রতিষ্ঠান। আমি এখানে লিখলাম যে একটা ট্রায়াল ব্যালেন্স, লিখলাম এক্স লিমিটেড, ক্রেডিট। অর্থাৎ যেই ধরনের সমন্বয়গুলোর আমি সমন্বয় করব এন্ট্রিগুলার, ওই এন্ট্রিগুলো আমি একটা একটা করে লিখব। এটা রেওয়া মিলে এবং অ্যাডজাস্টিং কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। প্রথমে আমরা এখানে যেটা বলতে পারি, প্রথম আমরা লিখব যে সাপোজ আমি সাপ্লাইস আমি 10,000 টাকা লিখলাম সাপ্লাইস। অর্থাৎ সাপ্লাইসটা আমি বছরের শুরুতে ক্রয় করে খতিয়ানভুক্ত করলাম, এখন রেওয়া মিল। তাহলে এখানে আমি অ্যাডজাস্টমেন্টে দেখাবো যে ওই সাপ্লাইসটা যখন রেওয়া মিল ট্রায়াল ব্যালেন্সে থাকবে, ওই ট্রায়াল ব্যালেন্সে আমি দেখাবো যে এই সাপ্লাইসটা 10,000 আছে, কিন্তু এই সাপ্লাইসের কোন অংশটুকু খরচ হলো সেটা আমাকে এখন দেখাতে হবে। না হলে আমি বুঝতে পারবো না যে আসলে এক্স্যাক্টলি খরচ কত হলো। কারণ এই চলতি সম্পদটা 2 ভাগ হবে, একটা যাবে আয় ব্যয় বিবরণীতে, আরেকটা যাবে উদ্বৃত্তপত্রে। যদি পুরোটা খরচ হয়ে যায় তাহলে পুরোটা আয় বিবরণীতে যাবে, আর যদি কিছু থেকে যায় তাহলে উদ্বৃত্তপত্রে যাবে। তো এখানে এই ট্রায়াল ব্যালেন্সে এটা অঙ্কেতে দেওয়া থাকবে সাপ্লাইস। এটা সমন্বয়ে কিভাবে থাকবে সেটা আমরা দেখব। সমন্বয়ে সাপ্লাইসটা বিশেষ করে 2 ভাবে থাকবে। যদি ট্রায়াল ব্যালেন্সে সেটা সম্পদ হয়, তাহলে যদি ট্রায়াল ব্যালেন্সের সাপ্লাইস সম্পদ হয় তাহলে সেটা 2 ভাবে থাকবে। একটা হলো যে সাপ্লাইস খরচ ব্যবহৃত হয়েছে 8,000 টাকা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেমন জানুয়ারি ডিসেম্বর 2019, আমি জানুয়ারি 5 তারিখে যে সাপ্লাইসটা ক্রয় করলাম, তো আমি ডিসেম্বরের 31 তারিখে দেখলাম যে আমার ওই সাপ্লাইস থেকে এই সময়ের মধ্যে খরচ হয়ে গেছে 8,000। এখানে স্পষ্ট উল্লেখ আছে 8,000। তো আমার কাছে যে সাপ্লাইসটা আছে ওই সাপ্লাইস তো সম্পদ হিসেবে আমি হিসাবভুক্ত অলরেডি করে ফেলছি। এখন ওই সাপ্লাইসকে যতটুকু সাপ্লাইস আমার খরচ হয়ে গেছে ততটুকু সাপ্লাইসকে আমার খরচ হিসাবে দেখাতে হবে, এবং বাকি যতটুকু সম্পদ থাকবে ততটুকুকে আমি সম্পদ হিসাবে দেখাবো। তো এখানে যখন এটা থাকবে এইভাবে থাকতে পারে, তো আমরা যখন এভাবে থাকবো তার মানে আমার এই সাপ্লাই সম্পদ খরচে
রূপান্তর হয়ে গেছে। তাহলে সম্পদ যদি খরচ হয় তাহলে সম্পদ হ্রাস পায়, এবং সম্পদ আমরা জানি যে এটা একটা সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট। যেহেতু সম্পদ আমার এখানে খরচে রূপান্তর হলো, তাহলে সম্পদ কমে গেল এবং সেটা হবে ক্রেডিট। তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট ৮০০০, সাপ্লাইজ ক্রেডিট ৮০০০। অর্থাৎ আমার এখানে সাপ্লাইজটা কমে গেল ৮০০০। কেন? আমার এখানে সম্পদ ছিল, ওইখান থেকে ৮০০০ আমার খরচ হয়ে গেছে। যেহেতু ৮০০০ খরচ হয়ে গেছে সেহেতু আমার ৮০০০ টাকা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যদি ট্রায়াল ব্যালেন্সের সম্পদ থাকে এবং যদি সাপ্লাইজ খরচের কথা বলা থাকে, তাহলে বুঝে নিতে হবে যেই পরিমাণ খরচের কথা বলা আছে ওই পরিমাণ সম্পদ কমে যাবে এবং খরচটা ডেবিট হবে। অর্থাৎ আমি ট্রায়াল ব্যালেন্সে আমি সম্পদ দেখানো হয়ে গেছে ডেবিট, যদি আমি সাপ্লাইজকে আবার ডেবিট করি তাহলে আমার ডেবিটে বেড়ে যাবে, কারণ আমার তো ১০,০০০ থেকে বাড়ার কোনো সুযোগ নেই, কারণ আমার 10,০০০ থেকে কমবে, কারণ সম্পদ আমার খরচ হয়ে গেছে। ২ নম্বরে থাকবে সাপ্লাইজ অব্যবহৃত হাতে আছে, মজুদ আছে ৮০০০। অর্থাৎ যদি খরচ ৮০০০ হয় তাহলে কি হবে, যদি মজুদ আছে বা হাতে আছে ৮০০০ তাহলে কি হবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যখন অ্যাডজাস্টমেন্ট করব তখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার খরচ সম্পদ থেকে কতটুকু খরচ হলো। সাপোজ আমি যদি সকালে ১০০ টাকা নিয়ে বের হই, আমি একদিনের হিসাব যদি করি তাহলে ১০০ টাকা নিয়ে বের হলে আমি সারাদিন ঘোরার পরে খরচ করার পরে আমি বাসায় এসে যদি দেখি আমার পকেটে ২০ টাকা আছে, আমি অ্যাডজাস্টটা কীভাবে করব? তাহলে আমাকে দিতে হবে যে ৮০ টাকা খরচ, ২০ টাকা আমার এখনও সম্পদ রয়ে গেছে, বিষয়টা এরকম। অথবা যদি আমি বলি যে আমার ২০ টাকা খরচ হয়ে গেল, তাহলে আমার ৮০ টাকা থাকবে। তো এখানে যেহেতু এটা অব্যবহৃত রয়েছে, হাতে আছে, তার মানে এটা একটা সম্পদ, অর্থাৎ ৮০০০ টাকা সম্পদ রয়ে গেছে। তো আমার এটাও সম্পদ, এখানে ৮০০০ টাকা সম্পদ রয়ে গেছে, তাহলে আমি কি করব? অর্থাৎ এই সম্পদ থেকে এই সম্পদটা কমে এখন ৮০০০-এ আসছে, তাহলে আর ২০০০ কোথায় গেল? তাহলে ওই ২০০০কে আমাকে হিসাবভুক্ত করতে হবে খরচটা। অর্থাৎ যদি ট্রায়াল ব্যালেন্সের সম্পদ থাকে তাহলে সেটাকে আমি ট্রায়াল ব্যালেন্সের সম্পদ থাকে এবং সাপ্লাইজ অব্যবহৃত বলা থাকে, তাইলে বুঝে নিতে হবে এই সম্পদ থেকে ক্ষয়ে এই সম্পদে এখন রূপান্তর হয়েছে, তাহলে আমাকে খরচটা বের করতে হবে। তাহলে আমাকে দিতে হবে সাপ্লাইজ খরচ ডেবিট ২০০০, সাপ্লাইজ ক্রেডিট ২০০০। আমাকে যেটা করতে হবে সেটা ব্যবধান দেখাতে হবে। কেন ব্যবধান দেখাবো আমি? এর কারণ হলো, যখন ট্রায়াল ব্যালেন্সে সম্পদ দেওয়া থাকবে এবং যদি বলে, অর্থাৎ আমি যদি বলি যে আমার সম্পদ ১০,০০০ টাকা অলরেডি আমার কাছে আছে, এখন মেয়াদ শেষে ওই সম্পদটার কতটুকু রইল, ওই সম্পদটার ৮০০০ টাকা রইল, তাহলে আর খরচ হলো কত? তাহলে আমাকে খরচটা শো করতে হবে। কেন? আমি অলরেডি সম্পদ আগেই দেখিয়ে ফেলছি। তো এভাবে আমরা যখন নাকি ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইজ থাকবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, ট্রায়াল ব্যালেন্সের সাপ্লাইজ থাকলে, সম্পদ থাকলে আমি যে জাবেদাটাই করব না কেন সাপ্লাইজ খরচ হবে। এবার আমরা যখন পরবর্তীটাতে যাব, এটা তোমরা তুলে নিতে পারো। এবার আমরা করব যে যদি আমাদের এখানে থাকে সমন্বয় থাকে, যেমন অনুপার্জিত সেবা আয়, সাপোজ ৬,০০০ টাকা, এটাকে বলা হয় আনআর্ন রেভিনিউ।
আনন রেভিনিউটা কি? আনন রেভিনিউটা হলো যে আমি সেবা দেওয়ার পূর্বে টাকা গ্রহণ করা। এটাও আমি বলতে পারি যে আমি যদি কারো কাছ থেকে অগ্রিম গ্রহণ করি, যেমন বললো মিস্টার এক্স 10,000 টাকা অগ্রিম গ্রহণ করলেন সেবা দেওয়ার সেবা দিবেন বলে, ভবিষ্যতে সেবা দিবে বলে উনি 6,000 টাকা, যেহেতু 6,000 টাকা গ্রহণ করেন, তাহলে এটা হবে কি নগদান হিসাব ডেবিট অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। তার মানে এই অনুপার্জিত সেবাটা খতিয়ানভুক্ত হয়ে রেওয়া মিলে আসছে। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যদি কখনো থাকে তাহলে এটা। তার মানে এটা যখন থাকবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে দুইভাবে আমাদের জাবেদাটা করতে হবে। সমন্বয় দুইভাবে থাকবে, দুইভাবে সমন্বয় থাকবে। একটা হলো এখানে বলা থাকবে অনুপার্জিত সেবা আয়ের 4,000 টাকা উপার্জিত হয়েছে অথবা অর্জিত হয়েছে। তার মানে আমি যদি কোনো টাকা অগ্রিম গ্রহণ করি তাহলে সেটা অলরেডি আমি দায় হিসাবে হিসাবভুক্ত করলাম। এই দায়ের মধ্যে আমি যতটুকু সেবা তাকে প্রদান করব ততটুকুই আমার দায় কমে যাবে। দায় কমে সেটা আমার আয়ে রূপান্তর হবে। তাইলে আমি কিভাবে, অর্থাৎ আমার এই 6,000 টাকার আমার একটা দায় আছে, আমি টাকাটা অগ্রিম নিলেও আমি সেটাকে দায় হিসাবে হিসাবভুক্ত করলাম। সো এখন আমি বললাম যে এই যে 6,000 টাকা, এই 6,000 টাকার মধ্যে 4,000 টাকা উপার্জিত হয়ে গেছে, তাহলে আমার 4,000 টাকার দায় কমে যাবে। দায় যদি কমে যায় তাহলে দায় কমে গেলে ডেবিট হবে। তাহলে আমার এখানে অনুপার্জিত সেবা আয় ডেবিট সেবায় ক্রেডিট, অর্থাৎ 4,000 টাকা। অর্থাৎ যদি উপার্জিত হয়েছে বা অর্জিত হয়েছে এ কথা বলা থাকে তাহলে বুঝে নিতে হবে এই 6,000 টাকার মধ্যে যতটুকু অর্জিত হয়েছে ততটুকুই দায় কমে যাবে, ততটুকুই দায় কমে যাবে। কারণ এটা অনুপার্জিত, এটা উপার্জিত। আমার এখানে বের করতে হবে উপার্জিত, কারণ হলো আমি অনুপার্জিত অলরেডি হিসাবভুক্ত করে ফেলছি। এটা আরেকভাবে থাকতে পারে, সেটা হলো অনুপার্জিত সেবা আয়ের 4,000 টাকা এখনো অনুপার্জিত রয়েছে, 4,000 টাকা এখনো অনুপার্জিত রয়েছে। অর্থাৎ আমার এটা অনুপার্জিত, এটাও অনুপার্জিত। তাহলে আমাকে বের করতে হবে কি নিশ্চয় উপার্জিতটা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো ট্রায়াল ব্যালেন্সে যদি অনুপার্জিত থাকে যে কোনোভাবেই হোক আমাকে উপার্জিত কত সেটা বের করতে হবে। তো সেটা সমন্বয় জাবেদার ধরন অনুযায়ী সেটা ভিন্নতা হবে। কখনো বলবো উপার্জিত, উপার্জিত হলে আমি যে পরিমাণ টাকা যেহেতু আমার বের করতে হবে উপার্জিত, কারণ আমি অলরেডি হিসাবভুক্ত করে ফেলছি অনুপার্জিত অগ্রিম টাকা দায় হিসাবে। তো এনিহাও আমাকে সেটার কতটুকু আমি সেবা প্রদান করলাম ততটুকু আমাকে সেখানে হিসাবভুক্ত করতে হবে। তাহলে এটা হলো এখনও অনুপার্জিত বলা আছে। তার মানে এটাও অনুপার্জিত, এটাও অনুপার্জিত। তার মানে এই 6,000 টাকার মধ্যে 4,000 টাকা এখন আমি উপার্জন করতে পারি নাই। যেটা আমি উপার্জন করতে পারবো না ওটা ঠিকই দায়ের মধ্যে যাবে। তাহলে উপার্জিত কতটুকু, তাহলে যাবে তো হবে অনুপার্জিত সেবা আয় ডেবিট 2,000 সেবা আয় ক্রেডিট 2,000 ব্যবধান।
আশা করি তোমরা বুঝতে পারছ। আমাদের এবার আমরা আলোচনা করব যে অগ্রিম খরচ সম্পর্কে। সেটা ধরে নিলাম অগ্রিম বিমা। অগ্রিম বিমা হতে পারে, অগ্রিম ভাড়া হতে পারে, অগ্রিম বেতন হতে পারে। তবে আমরা যেটা দেখেছি যে সেটা হলো যে অগ্রিম বিমাটা বেশি থাকে সম্পদের ক্ষেত্রে, অ্যাডজাস্টিংয়ের ক্ষেত্রে। তো অগ্রিম বিমা ধরে নিলাম 5,000 টাকা অগ্রিম বিমা ধরে নিলাম। তো আমরা এইটার সমন্বয়টা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, এটাতে কিছুটা জটিল সমন্বয় আছে। আমরা কিভাবে এই অগ্রিম বিমাটাকে বা অগ্রিম খরচটা একটা সম্পদ, আমি সেবা দেওয়ার পূর্বে যদি কোনো অর্থ প্রদান করি, যেমন আমরা যদি অগ্রিম কোনো বাসায় ওঠার জন্য ভাড়া, আমি অগ্রিম যে টাকাটা বাসা ভাড়া দিয়ে দিই মাসের শুরুতে, সেটাই হলো অগ্রিম খরচ। তাহলে এখন আমি মাসের শুরুতে যদি কোনো সম্পদ বাসা ভাড়া দিয়ে দিই, তাহলে শুরু থেকে পুরো মাস পর্যন্ত সেটা আমার অগ্রিম খরচ থাকবে, কিন্তু মাসের 30 তারিখে গিয়ে আর সেটা অগ্রিম সম্পদ থাকবে না, তখন আমার সেটা শেষ হয়ে যাবে। তখন আমাকে পরের মাসের জন্য আবার অগ্রিম প্রদান করতে হবে। সো অ্যাডজাস্টিংয়ে এই অগ্রিম খরচটা হলো এরকমই যে অগ্রিম প্রদান করা হয়, পরবর্তীতে সেটা অ্যাডজাস্ট করা হয়। যেমন এটা সমন্বয়ের ক্ষেত্রে 1 নম্বরে থাকবে অগ্রিম বিমার 2,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে অগ্রিম বিমার 2,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে এটা আমার সম্পদ। আমাকে সবার আগে সম্পদ চিনতে হবে, কোনটা সম্পদ, কোনটা খরচ, কোনটা দায়, তাহলে আমি হিসাবটা করতে পারবো। তাহলে এখানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে এক্সপায়ার হয়ে গেছে। সো যেহেতু মেয়াদ উত্তীর্ণের কথাটা এখানে বলা আছে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এই সম্পদ থেকে 2,000 টাকা খরচ হয়ে গেছে। অ্যাডজাস্টিংয়ের নিয়ম হলো যে যদি কোনো সম্পদ থাকে সেটা থেকে খরচ হলে ওই খরচটাকে হিসাবভুক্ত করতে হবে, কারণ আমি আগে সম্পদ হিসাবভুক্ত করে ফেলছি। তাহলে আমাকে এখানে যেটা দেখাতে হবে, বিমা খরচ ডেবিট 2,000 টাকা, অগ্রিম বিমা ক্রেডিট 2,000 টাকা। অর্থাৎ যতটুকু খরচ, মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার, খরচ হয়ে যাওয়া একই কথা, ঠিক আছে। এটা আরও একটা ভাবে থাকতে পারে, সেটা হলো যে অগ্রিম বিমার 2,000 টাকা এখনো খরচ হয়নি, অথবা মেয়াদ উত্তীর্ণ হয়নি। তাহলে আমাকে যেটা চিন্তা করতে হবে যে সেম ওইটার মধ্যে, সাপ্লাইজের মধ্যে অনেকটা। তাহলে আমি এখানে দিব বিমা খরচ ডেবিট, যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়নি তাহলে 2,000 টাকা সম্পদ আছে, তাহলে এটাও সম্পদ, এটাও সম্পদ। সো আমাকে বের করতে হবে খরচ, তখন হবে ব্যবধান। যদি সরাসরি খরচের কথা বলা থাকে তাহলে খরচ দিব, কারণ এটা সম্পদ। ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো সম্পদ থাকে তাইলে আমার অ্যাডজাস্টমেন্টে সেটা খরচে রূপান্তর করতে হবে, কারণ অ্যাডজাস্টমেন্টে খরচ দেখাতে হবে। তো এখানে বিমা খরচ ব্যবধান 3,000, আর অগ্রিম বিমা ক্রেডিট 3,000। কেমন? আমরা অনেকটা সাপ্লাইজের মতোই সম্পদ যেভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করি, অগ্রিম বিমার আরেকটা গুরুত্বপূর্ণ সমন্বয় আসে। এটা সব সময়, এটা অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যায় করা, স্টুডেন্টদের জন্য। তো আমি চেষ্টা করব তোমাদের ওই সমন্বয়টাও বুঝিয়ে দিতে। তো আমরা এখানেই লিখব
সমন্বয়টা হলো যে অগ্রিম বীমা 31 মার্চ 2020 সাল প্রদান করা হয়েছে। আমি আগেই বলেছি আমরা 2019 সালের হিসাব ধরে আগাচ্ছি। বলা আছে অগ্রিম বীমা 31 মার্চ 2020 বা 31 পরবর্তী বছরের, অথবা বলা থাকে যে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত প্রদান করা হয়েছে। তো আমরা অনেক সময় মনে করি যে এখানে সেটা হলো যে অর্থাৎ বিমাটা হলো যে জানুয়ারি ডিসেম্বর 2019, তার মানে আমরা অনেক সময় ভুলটা করি যে আমরা মনে করি যে এটা 15 মাসের। আসলে বিষয়টা তা না, 12 মাসের বেশি প্রদান করা হয় না। যেহেতু আমার হিসাব 12 মাসের, সেহেতু আমাকে ধরে নিতে হবে 12 মাসের হিসাবে আমি প্রদান করছি। অর্থাৎ এই যে 6,000 টাকা, 5,000 টাকা, এই 5,000 টাকা আমি 12 মাসের জন্যই প্রদান করছি। তাহলে পরবর্তী বছরের 3 মাস হলে সেটা কি 15 মাস হবে না? সুযোগ নেই। তো আমাকে খেয়াল রাখতে হবে এটা 2019 সালের এপ্রিল 1 তারিখে প্রদান করা হয়েছে, যেটা 2020 সালের মার্চ 31 পর্যন্ত মেয়াদ আছে। এখন আমি হিসাব করছি ডিসেম্বরে, এখানে আমার হিসাব। সো এই পর্যন্ত আমার কিন্তু এই অংশটা খরচ হয়ে গেছে, কারণ আমি হিসাব এখানে করছি। তাহলে আমার এই পর্যন্ত খরচ, এই অংশটুকু আমার এখনো সম্পদ রয়ে গেছে। তো যেহেতু আমি হিসাবটা এখানে করছি, সেহেতু আমাকে খরচটা দেখাতে হবে কতটুকু খরচ হলো। তো আমি প্রথমেই জাবেদাটা লিখে ফেলব। সেটা হলো বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। এটা একটু ক্যালকুলেশন করে দিব। আমার এখানে আছে 5,000 বাদ 12 গুণন 9, তাহলে কত টাকা আসে আমরা দেখব। কারণ হলো যে আমার এটা হলো, এখানে হলো 9 মাস, এখানে 3 মাস। সো এই 3 মাস কিন্তু সম্পদ। সো আমি তো সম্পদ পুরোটা এখানে দেখাচ্ছি, তাহলে আমাকে শো করতে হবে খরচটা। আমি এখানে খরচটা শো করব, 9 মাসের খরচটা, কারণ এখানে আমার সম্পদ হিসাবে হিসাবভুক্ত করা আছে। $5,000 ভাগ 12 গুণন 9, তাহলে 3,750। আশা করি সবাই আমরা বুঝেছি। তো এখানে এই হলো এটা, অর্থাৎ এটার মূল কথা হলো এটা পরবর্তী বছরের মার্চ পর্যন্ত যদি দেওয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা 12 মাস। 12 মাসের যে বছর আমি হিসাব করছি ওই বছরে 9 মাস হবে, কারণ পরবর্তী বছর যদি 3 মাস হয় তাহলে এই বছরে নিশ্চয় 9 মাস, কারণ এটা 15 মাসের জন্য দেওয়া হয়নি। আমরা অনেক সময় এটা করি। তো আমি যেহেতু এটা সম্পদ, তাহলে আমি খরচটা হিসাবভুক্ত করব। সো আমি খরচটা বের করে হিসাবভুক্ত করলাম। আমরা এখন 3টা গেল, আমরা আরও করব। ঠিক আছে, এবার আমরা ধরে নিলাম যে আমার এখানে আছে প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্ট রিসিভেবল 3,000 টাকা, 30,000 টাকা। তো এখানে বলে রাখা ভালো যে আমি ব্যবসা যখনই করব, তখন আমার কাছ থেকে যারা সুবিধা নিবে তারাই আমার কাছে প্রাপ্য হিসাব, অর্থাৎ আমি সেবা দিয়ে ফেললাম যাদেরকে, তারাই আমার প্রাপ্য হিসাব বা দেনাদার বলি আমরা। তো আমি এটা আমার একটা আয়, যেহেতু আমি সেবা প্রদান করছি এবং সেবা প্রদানের বিনিময়ে আমার কাছে নগদ টাকা আসবে, সেহেতু আমি এই নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে যদি আমি কোনো আমার সেবার যদি কোনো অর্থ আমি না পাই, তাহলে আমি ধরে নিব এটা আমার জন্য বকেয়া আয়, কারণ এই টাকাটা আমি এই বছর না পেলেও পরবর্তীতে পাবো বলে আশা করি। এই জন্য প্রাপ্য হিসাবটা হলো আমি আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের সময়ে
সেবা প্রদান করে ফেলছি, কিন্তু আমি ঠিক 31 ডিসেম্বর পর্যন্ত তার কাছ থেকে আমি টাকাটি পাইনি। সো তার মানে যে পাবো না তা না, তার মানে ধরে নিব যে আমি তার কাছ থেকে টাকাটা পাবো। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে যত ধরনের আয় আছে ওই আয়টা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না পাওয়া যায় তাহলে সেটাকে বকেয়া আয় হিসাবে হিসাবভুক্ত করা হয়। যত ধরনের আয় আছে আমরা যদি সেটা হিসাবভুক্ত, আমরা যদি বলি যেমন কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, বা আমরা যদি বলি মূলধনের বিনিয়োগের সুদ আদায় হয়েছে কিন্তু পাওয়া যায়নি, এটা। তো আমরা এখানে লিখলাম সমন্বয়ে যেমন বলা আছে যে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো বিল পাওয়া যায়নি। অর্থাৎ সার্ভিস প্রোভাইড করে ফেললাম, আমি সেবা দিয়ে ফেললাম, তো আমি ডিসেম্বর 31-এ আমি হিসাব করে দেখলাম আমি যে সেবা দিলাম ওই টাকাটা এখনও পাইনি। অর্থাৎ আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আমার জন্য আয়, প্রতিষ্ঠানের জন্য আয়, এটা যদি আমি নিশ্চিত করতে পারি এবং আমি যদি হিসাব পিরিয়ডের শেষ পর্যন্ত সেটা না পাই তাহলে আমি অ্যাডজাস্টিংয়ে দেখাবো যে এটা আমি সেবা দিয়ে ফেলছি কিন্তু টাকাটা এখনও পাইনি, তার মানে এটা আমি পাবো। এখন না পাই আমি হিসাব শেষে বা পরবর্তী বছরে পেতে পারি। তো এটা আমি কিভাবে করব যে পাওয়া যায়নি, ধরে নিলাম 2000 টাকা। তো এখন অ্যাকাউন্টিংয়ে আমরা যেটা করব সেটা হলো যে কোনো ধরনের টাকায় যদি আয় যদি আমি না পাই তাহলে আমি সেটাকে প্রাপ্য ধরে নিতে পারি, কারণ প্রাপ্য সেটা আমি পাবো এই হিসাবে। তাহলে আমি দিতে পারি প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট, বা অনেক সময় আমরা বলি যে প্রাপ্য সেবা হিসাব, বা অনেক সময় আমরা বলি অনাদায়ী আয়, অনেক কিছুই লেখা যায়। তবে সব কিছুর মধ্যে প্রাপ্য, যেহেতু এটা প্রাপ্য হিসাবের সাথে সম্পর্কিত যেহেতু আমি প্রাপ্য হিসাব লিখলাম, ঠিক আছে, 2000 টাকা। আচ্ছা, তাহলে আর কত ধরনের আয় আছে, কয় ধরনের আয় আছে? আর যত ধরনের আয় আছে আমি একটু আলোচনা করি। সেটা হলো যে আরেকটা লিখতে পারি আমরা, যেমন কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, সাপোজ 500 টাকা। আমি একটা কমিশন অর্জন করলাম কিন্তু আমি এখনও টাকাটি পাইনি, তাহলে আমি কি লিখব সেটা? তাহলে আমি লিখব যে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট 500 টাকা, আর কমিশন আয় হিসাব ক্রেডিট 500 টাকা, সেটা আমি লিখতে পারি। তারপরে আমি আরও লিখতে পারি, যেমন আমরা অনেক সময় বিনিয়োগের সুদের বিষয়টা থাকে, তো ওইটা কিভাবে আমরা লিখব? যেমন এখানে আছে বিনিয়োগের সুদ 1000 টাকা, বিনিয়োগের সুদ 1000 টাকা বকেয়া রয়েছে, অথবা আমরা বলি অনাদায়ী রয়েছে, অথবা প্রাপ্য হয়েছে, অনেক কিছুই বলা যায়। যত ধরনের আয় আছে সব ধরনের আয়কে আমরা এখানে হিসাবভুক্ত করতে পারি। তাহলে আমরা এখন করব, তাহলে আমরা দিতে পারি অনেকভাবেই দেওয়া যায়, যেমন অনাদায়ী অথবা প্রাপ্য অথবা বকেয়া বিনিয়োগের সুদ ডেবিট সুদ আয় হিসাব ক্রেডিট 1000 টাকা। অর্থাৎ অনেক নামেই এক এক বই এক একভাবে লেখে, তবে
প্রাপ্য বিনিয়োগের সুদ লেখাটাই ভালো। সব জায়গায় প্রাপ্য দিলে জিনিসটা হলো অ্যাকাউন্টিংয়ে যেটা পাওনা হয় ওটাকেই বোঝায়। তো আমরা বকেয়া আয়ের হিসাবটা করলাম। যত ধরনের আয় আছে আমরা আয়গুলোকে চিহ্নিত করব, তারপরে আমরা এভাবে জাবেদা দিয়ে ফেলবো। সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আয় সবসময় ক্রেডিট হয়, কারণ আয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে সেটা প্রতিষ্ঠানের জন্য। তো আমরা এখানে সুদ আয় দিলাম, আবার এখানে সেবা আয় দিলাম। অর্থাৎ সেবার জন্য হলে সেবা আয়, যদি সেটা সুদের বিনিময় হয় তাহলে সুদ আয়, যদি সেটা কমিশনের বিনিময় হয় তাহলে কমিশন। যে কোনো ধরনের আয় সেটা যেভাবেই হোক আমরা সেভাবে হিসাবভুক্ত করব। তাহলে আমাদের এখন আছে আর বকেয়া খরচ। আমরা বকেয়া খরচটা আলোচনা করব। বকেয়া খরচের মধ্যে বকেয়া খরচটার জন্য আমার রেয়ামিল প্রয়োজন নেই, সেজন্য আমি এটা ইয়ে করে দিলাম। যেমন বেতন বকেয়া রয়েছে 2000 টাকা। শুধু বেতন না, যত ধরনের খরচ আছে, যদি আমরা বলি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, যদি গ্যাস বিল বকেয়া রয়েছে, যদি বলি উপযোগ বা ইউটিলিটি বিল বকেয়া রয়েছে, যদি বলি বাসা ভাড়া বকেয়া রয়েছে, যত বিল, যদি বলি ডিশ বিল, যদি বলি ইন্টারনেট বিল, সকল খরচ যেটা নাকি প্রতিষ্ঠানের জন্য খরচ, সেটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ প্রতিষ্ঠানের খরচ যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারে তাহলে সেটা বকেয়া খরচ। তাহলে আমরা শুধু যদি খরচগুলো চিহ্নিত করতে পারি আর সেটা যদি আমরা জানি যে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ হয়নি, তাহলে আমরা সেটাকে বকেয়া খরচ দিতে পারি। অর্থাৎ আমার মেয়াদ চলে গেছে, আমি এখনও গ্যাস বিল দিতে পারিনি, বিদ্যুৎ বিল দিতে পারিনি, বাসা ভাড়া দিতে পারিনি, সেটাই আমার জন্য বকেয়া খরচ। অর্থাৎ যেই খরচটা আমি অলরেডি সুবিধা বুক করে ফেলছি কিন্তু পরিশোধ করতে পারিনি, সেটাই বকেয়া খরচ। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা জানি যে খরচ যদি বকেয়া হয় তাহলে বকেয়া হলে দায়, আমার কাছে ওই প্রতিষ্ঠান সেটা পাওনা হয় এবং আমার জন্য দায়ের সৃষ্টি হয়, প্রতিষ্ঠানের জন্য দায়ের সৃষ্টি হয়। দায় হলে সবসময় এটা ক্রেডিট হবে। তাহলে বেতন হিসাব ডেবিট 2000 টাকা, আর হলো বকেয়া বেতন হিসাব ক্রেডিট 2000 টাকা। অর্থাৎ আমি যদি বলি বাসা ভাড়া সেটাও হবে, যদি বলি উপযোগ তাও হবে। যেমন আমি দিতে পারি যে বিদ্যুৎ বিল 500 টাকা বকেয়া রয়েছে, তাহলেও দিতে পারি যে বিদ্যুৎ বিল হিসাব ডেবিট 500 আর বকেয়া বিল ক্রেডিট 500। অর্থাৎ যদি আমার সেটা খরচ হয় তাহলে খরচ হলে সেটাকে আমি সেভাবেই দিব। ঠিক আছে, তো আমরা এভাবেই এটা করব, সেটা যে কোনো ধরনের খরচে হয়। এরপরে আমরা চলে যাব বকেয়া খরচের পরে, কারণ সমন্বয় যেভাবে দেওয়া থাকে সেভাবে আমরা করব। এরপরে আমরা চলে যাব যে অবচয়ের মধ্যে। অবচয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা টার্মস, অবচয়। তাহলে অবচয়টা হলো যে সম্পত্তির, দীর্ঘমেয়াদী সম্পত্তির যতটুকু অংশ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারজনিত হ্রাস পায় ওইটাই হলো অবচয়। যেমন আমি যদি বলি আমি এখানে একটি আসবাবপত্র ক্রয় করলাম, 10,000 টাকা দিয়ে, মেয়াদ হইল 5 বছর। প্রশ্ন হলো অ্যাকাউন্টিংয়ে চলতি সম্পদগুলো 1 বছর মেয়াদ এবং চলতি আয়, চলতি ব্যয় এগুলো 1 বছর মেয়াদ, বকেয়া ব্যয়। তো এগুলো 1 বছরের পরে পরবর্তী বছরে হিসাবভুক্ত হয় না, এটা আমরা জানি। কিন্তু কয়েকটা জিনিস পরবর্তী বছরে হিসাবভুক্ত হয়, সেটা হলো যেমন দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী সম্পদ। এই দুটো জিনিস হিসাবের
পরবর্তী বছরে যাবে। তো এখন পরবর্তী বছর যদি যায় তাহলে সম্পদ কি সবসময় একরকম থাকবে? না, সম্পদ ক্ষয়ে ক্ষয়ে যাবে। সো এখানে আমরা যদি বলি, যেমন আমার এখানে যদি বলা থাকে যে যেমন ট্রায়াল ব্যালেন্সে আছে আসবাবপত্র 10,000, সমন্বয়ের মধ্যে বলা থাকবে আসবাবপত্র 5 বছরের জন্য ক্রয় করা হয়েছে, আর কিছুই বলা নেই। তাহলে আমাকে বুঝে নিতে হবে আমি 1 বছর হিসাব করছি, ওই 1 বছরে কতটুকু আসবে এটা আমাকে দেখাতে হবে। আসবাবপত্র 5 বছরের জন্য ক্রয় করা হয়েছে। তাহলে আমরা জানি যে দীর্ঘমেয়াদী সম্পত্তি বছর বছর অবচয় হয়ে ক্ষয় হয়, তো সেটা আমরা এখন দেখাবো কীভাবে। আমাদের এখানে আমি যখন অবচয়টা নির্ণয় করব সরলরৈখিক পদ্ধতিতে, তাহলে 10,000 আর হলো 5 বছর, তাহলে 2,000 টাকা হয়। তাহলে 2,000 টাকা হলে আমি দেখাবো অবচয় ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 2,000 টাকা। বা অনেক সময় বলা থাকে যে আসবাবপত্র অবচয় ধার্য করতে হবে 2,000 টাকা, বার্ষিক 2,000 টাকা অবচয় ধার্য করতে হবে। তাহলে আমরা জাবেদাটা দিতে পারি অবচয় হিসাব ডেবিট 2,000, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 2,000। কেমন? আশা করি আমরা সবগুলি আলোচনা করা হয়ে গেল। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ টার্মস যেটা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের, সেটা আমি হিসাব আলোচনা করব, তোমরা এটা তুলে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে যেমন আমাদের এখানে আছে যে মূলধনের সুদ, উত্তোলনের সুদ। অনেক সময় আমরা এগুলো কনফিউশনে পড়ে যাই, তো আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। আমাদের এখানে আরেকটা যেমন আমরা একটা লিখতে পারি, সেটা হলো যে মূলধনের সুদ সংক্রান্ত। মূলধনের সুদ হলো যে মূলধন হলো প্রতিষ্ঠানের জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। কেন মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয়? কারণ প্রতিষ্ঠান মূলধনের সুদটা মালিকানা সত্ত্ব যে ওনার ব্যক্তি ওনাকে প্রদান করে, যে জন্য সেটা খরচ। যেমন আমরা এখানে বলতে পারি যেমন মূলধনের সুদ বকেয়া 2,000 টাকা। কেমন? তো আমরা এখানে লিখব মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 2,000। এটা কেন হলো? কারণ আমরা জানি প্রতিষ্ঠান সবসময় যদি কোনো খরচ বহন করে সেটা প্রতিষ্ঠানের জন্য খরচ। প্রতিষ্ঠান ওনার সিকিউরিটি, যেটা নাকি আমরা মালিকানা সত্ত্ব বলি। যেমন প্রতিষ্ঠানের দুইটা অংশ আছে, একটা হলো ব্যক্তিক সত্ত্ব আর একটা হলো প্রতিষ্ঠান। অর্থাৎ প্রতিষ্ঠান যদি ব্যক্তি যদি টাকা আনে, তাহলে এটার বিনিময়ে সুদ দিতে হলে প্রতিষ্ঠানই সুদ দিবে ওই ব্যক্তিকে, যিনি ব্যবসা পরিচালনা করেন, যিনি ব্যবসার মালিক। তো প্রতিষ্ঠান এবং ব্যবসা আলাদা সত্তা। তো এখন এটার জন্য মালিকানা মূলধনের জন্য মূলধন বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব এটার জন্য বৃদ্ধি পাবে, এবং প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাবে, যে জন্য সেটা মূলধনের সুদ ডেবিট হয়েছে। এবার আমরা বলবো উত্তোলন সংক্রান্ত।
উত্তোলনটা হলো প্রতিষ্ঠানের জন্য আয় বৃদ্ধি করে, কারণ যদি কোনো ব্যক্তি তার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা তুলে না, তাহলে বিনিময়ে যদি তাকে কোনো সুদ দিতে হয়, তাহলে সেটাই হলো উত্তোলনের সুদ। তাহলে আমরা বলতে পারি যে উত্তোলনের সুদ উত্তোলনের সুদ 2000 টাকা হিসাবভুক্ত হয়নি। তো আমরা বলতে পারি যে উত্তোলন হিসাব ডেবিট 2000, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট 2000। আমরা উত্তোলনটা এখানে কেন ডেবিট হলো, উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হ্রাস পায়, যে জন্য আমরা উত্তোলনকে ডেবিট করলাম। আর উত্তোলনের সুদ হলো ওই ব্যক্তি অংশীদার প্রতিষ্ঠানে নগদ টাকা নিয়ে গেলে সেখানে থেকে সুদ দিতে হবে, এই জন্য প্রতিষ্ঠানের জন্য লাভ, কিন্তু ব্যক্তির জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পায়, যে জন্য উত্তোলনটা ডেবিট করা হয়েছে। তো আমরা আরও অনেকগুলো জার্নালি করতে পারি, যেমন আমরা অনেক সময় বলি, যেমন আমাদেরকে শুধু আইডেন্টিফাই করতে হবে। প্রথমে হলো যে যদি বলি খরচগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে, কোনগুলো খরচ। অ্যাকাউন্টিংয়ে আমরা জানি মিল করতে গেলেও আমরা জানি যে যত খরচ আছে ওই খরচগুলো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা না হয় তাহলে সেটা বকেয়া খরচ। তো খরচগুলো আমরা আইডেন্টিফাই করব। যেমন আমি একটা দিতে পারি, যেমন এর মধ্যে ক্রয় কিন্তু একটা খরচ, কেমন? তো ক্রয় খরচ। আবার আমি আরেকটা লিখতে পারি, যেমন বিক্রয়, আয়ের মধ্যে বিক্রয় কিন্তু একটা আয়। তো আমরা জানি যদি এখানে হয় যে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 1000 টাকা, এমন যাবতীয় তো আমরা সমন্বয়ে দেখেছি। যে তাহলে আমরা কি করব, সেটা পণ্য ক্রয় যদি করা হয় তাহলে একদিকে ব্যয় বৃদ্ধি পেল, তাই না? তো আমরা জানি যে পণ্য ক্রয় করা হলে সমন্বয় জাবেদায় সেটা আমরা কিভাবে করব, তাই না? আরেকটা হলো যে যদি বলা হয় এখানে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 1000 টাকা, তো প্রথমটা আমরা বলতে পারি যে বাকিতে যদি ক্রয় করে এবং সেটা যদি হিসাবভুক্ত না হয় তাহলে আমার প্রথমত পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, তাহলে 1000 টাকা। আরেকদিকে আমার ক্রয় বৃদ্ধি পাবে, ডেবিট 1000। আবার বিক্রয়ের ক্ষেত্রে আমি দিতে পারি, একদিকে আমার যেহেতু হিসাবভুক্ত হয়নি, তার মানে অ্যাকাউন্টিংয়ে যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টে বিক্রয় মানি হলো বাকিতে বিক্রয়, তাহলে আমরা বলতে পারি যে প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট 1000, আর হলো বিক্রয় হিসাব ক্রেডিট 1000। যে কোনো ধরনের সমন্বয় আমরা এভাবে বলতে পারি। আমি আশা করি তোমরা আজকে আমার ক্লাসটা ভালো করে বুঝেছ। সমন্বয় জাবেদা অনেক এন্ট্রি আছে আরও, বিশেষ করে আমরা জানি যে অনাদায়ী পাওনা সঞ্চিতির কিছু জাবেদা আছে, তারপরে আমরা জানি যে আগুনে বিনষ্ট পণ্য সংক্রান্ত আছে। তো আমি আগামী ক্লাসে চেষ্টা করব ওই সংক্রান্ত জটিল সমন্বয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে। তো তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।